প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমি শান্তা জাহান বরাবরের মতো আজও কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের জন্য একজন তারকাকে নিয়ে। তবে এই তারকা পর্দার সামনের নয়, এই তারকা হচ্ছেন পর্দার পেছনের। আর একটা কথা বলতে হয় যে তারকা তৈরির যারা আসলে কারিগর রয়েছে, আমি তাকে বলতে চাই তাদের মাধ্যমেই কিন্তু পর্দার সামনে যারা কাজ করেন তারা তারকা হয়ে ধরা দেন আপনাদের সামনে। সো ডেফিনেটলি সেই মানুষগুলো তারকা বলেই কিন্তু তাদের হাতে আরও নতুন নতুন নক্ষত্র বা তারকা আমরা তৈরি হতে দেখি। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের তারকার সাথে এবং আজকের তারকা তৈরির কারিগরের সাথে। রয়েছেন আমার সাথে নির্মাতা মাকসুদুর রহমান বিশাল। অনেক অনেক শুভেচ্ছা বিশাল, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, বেশি ভালো আছি তোমাকে সঞ্চালক হিসেবে দেখে। থ্যাংক ইউ, আই এম সো লাকি। ইটস অ্যান প্লেজার যে অনেক দিন পরে মানে আমাদের তো দেখা হলেও প্রোগ্রাম ওভাবে করে করা হয় না। সো আজকে একটা জিনিস হলো যে তোমার সাথে আমার 1-to-1 কথা বলার সুযোগ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কাছে মানে লক্ষ কোটি শুকরিয়া এবং তোমার এই প্রোগ্রামের মানে যিনি প্রোডিউসার এবং সবাইকে এসিটিভির সবাইকে আমার জায়গা থেকে অনেক থ্যাঙ্কস। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তুমি অলওয়েজই খুবই ডাউন টু আর্থ এবং সবাইকে নিয়ে ভালো থাকতে পছন্দ করো। ছোটবেলা থেকেই কি এমন অর লাইক মিডিয়াতে কাজ করার সূত্রে মনে হয়েছে যে ডাউন টু আর্থ হলে সবার সাথে ভালো সম্পর্ক বা সখ্যতা রাখলে আমার কাজ করাটা ইজি হবে? কোনটা বলো? আমি যদি কাউকে সম্মান করি, বিনয়ের সাথে কথা বলি, তাহলে সেটার ফিডব্যাক আমি খুব ভালোভাবে পাবো। ডেফিনেটলি মানে এটা আসলে কাজের সূত্রে নয়, এটা তোমার পার্সোনালিটি যে তুমি সবাইকে বিনয়ের সাথে একসেপ্ট করতে পছন্দ করো এবং এই জন্য তুমিও সবার কাছে অনেক দ্রুত একসেপ্টেবল হয়ে যাও। আফটার ব্রেক একটা লং ব্রেক ছিল, দেন কিন্তু আবার কাজ শুরু করেছে এবং এসেই মোটামুটি মানে কাজগুলো দিয়ে ওই যে বললাম যে তারকা নির্মাতা যারা তারা তো তারকা তৈরির কারিগর, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে তোমার নাটক থেকে অবশ্যই আমাদের এই প্রজন্মের দুজন খুব আলোচিত অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু অলরেডি অ্যাওয়ার্ড পেয়ে গেছে, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা নমিনেশন পাচ্ছে এবং গল্পগুলো মানুষের মুখে মুখে। সো ব্রেকটাকে নিয়েছিলে আসলে আবারও নতুনভাবে কামব্যাক করবে এই জন্য, নাকি ব্যক্তিগত কোনো রিজন ছিল? বেশ কিছু ব্যক্তিগত রিজন ছিল। ব্যক্তিগত রিজন হচ্ছে যে 2020-এর কোভিডের টাইমে আমার তখন অপূর্ব ভাইয়ের সাথে শিডিউল লক ছিল, অপূর্ব ফারিন, অপূর্ব সাফা। তো সারা বিশ্বে যখন মহামারী, আমি শুটিংয়ের ঠিক একদিন আগে শুটিং মানে স্থগিত করে অপূর্ব ভাই বলল যে বিশাল একটা কাজ কর, মানে দেশ ঠিক হলে আমি আবার সম্পূর্ণভাবে তোরে মানে টাইম দিব, তখন আবার মানে ইয়ে করিস। তো সামহাও ভাইয়ার পিছনে অনেক মানে ওইভাবে করে মানে প্রডিউসার একটা টাইমে খুবই চাপ দেয়, একটা তাদের লেভেল কোম্পানিতে কন্টেন্ট লাগবে। তো আমি খুবই ট্রাই করছি মানে, তো সামহাও ভাইয়ারও অনেকগুলো পার্সোনাল প্রবলেম ছিল, আমারও বেশ কিছু পার্সোনাল প্রবলেম ছিল, আর দেশের অবস্থাও খারাপ ছিল। আর আমার আম্মা 2021-এ যখন অনেক বেশি সিক থাকে, আমার খুবই তাকে টেক কেয়ার করতে হয়। আমি মেন্টালি খুবই মানে খুবই পাজল ছিলাম। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে 2000 মানে ওই বছরটা আমার পুরোপুরিভাবে সময় নেই। আর 2022-এ আমার যখন আম্মার মৃত্যু হয় ফেব্রুয়ারি 12 তারিখ, তখন থেকে আমার মনে হয়েছে যে আমার জীবন থেকে একটা অনেক বড় একটা ধাক্কা খাই, যেই ধাক্কাটা আমাকে নিজেকে সামলাতে অনেক টাইম লাগছে। আসলে কামব্যাক করাটা ওই সময়টাতে এত ইজি ছিল না এবং আমার যতটুকু মনে হয় তুমি আন্টির খুব আদরের মানে ছেলে ছিলে। তো আই এম ফিলিং সো সরি অ্যাবাউট দ্যাট। ওই সময়টা একে তো মহামারী, তার উপরে আমরা স্বাভাবিক জীবনযাপন কেউই করতে পারছিলাম না। তো ওই সময়টাতে আসলে প্রিয় মানুষ হারিয়ে ফেলার যে ব্যথা বা দুঃখ, যেটা আমরা মেবি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যত দ্রুত অ্যাকসেপ্ট করতে পারি বা তার সাথে মানিয়ে নিতে পারি, ওই সময়টা খুব কঠিন ছিল। এবং আরেকটা ব্যাপার কি ছিল জানো, আমরা যেটা হয় যে ধরো প্রিয় কাউকে হারিয়েছি, কিন্তু আমাদের জীবনযাপন বা আমাদের কাজের ব্যস্ততা সব কিছু মিলিয়ে না আমরা খুব দ্রুত ওই শোকটাকে কাটিয়ে উঠতে পারি। আর কোভিড টাইমে অ্যাকচুয়ালি আমাদের শোক কাটিয়ে ওঠার মতো ব্যস্ততা ছিল না,
আমরা কিন্তু একটা ফ্রি টাইমে বাসায় থেকে সারাক্ষণ সেই মানুষগুলোর আদর যত্ন ভালোবাসা তাদের যে স্মৃতি সেটা নিয়ে আমাদেরকে আসলে কাটাতে হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে ওই সময়টাতে তোমার মধ্যে কি কাজ করেছে, মানসিক অবস্থা। মানসিক অবস্থা তো অবশ্যই খারাপ ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে ধরো যে ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে মানুষের লাইফস্টাইলে চলতে ফিরতে। তো যখন পুরুষ মানুষের পকেটে টাকা না থাকে, আবার ধরো যে মানে এই শহরে যখন বাড়ি ভাড়া দিতে হয় তখনও একটা চাপ থাকে। আবার ক্রিয়েটিভ সেক্টরে আমার কাছে মনে হয় যে অনেক দায়িত্ববোধ নিয়ে এটা খুবই একটা ভালো কাজ তখন হয় যখন অনেকগুলো মানুষের এফোর্ট থাকে। সো আমার তখন মনে হয়েছে যে এইটা আমার কাছে এখনো আমি প্রিপেয়ার্ড না। আমার মনে হয়েছে যে আমি একটু সময় নেই, একটু টাইম মানে আরো বেশি প্রিপেয়ার্ড হয়ে দেন তোমার ইনশাআল্লাহ তখন মনে হয়েছে যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব। আবার চমৎকার একটা কথা বলেছো যে ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে আসলে তার মূল্যায়নটা অনেক কমে যায়। তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদীর সাথে। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। এবারে চলো একটু মনটাকে ভালো করার কথা বলি। সেটা হচ্ছে বিশাল নিজেই দেখতে নায়কের মতো, কেন নায়ক না হয়ে সে নির্মাতা হলো? আমি নায়কের মতো দেখতে কিনা সেটা জানি না, আল্লাহর কাছে আয়নার সামনে দাঁড়িয়ে তো মনে হয় যে না আমি ছেলেটা দেখতে সুন্দর আছি। এটা হচ্ছে গিয়ে ওই মানে যদি ওরকমটাই হই তাহলে মনে হয় যে ওই ডিরেক্টরদের কাছে প্রশ্ন আবার কেন তারা তোমাকে যে তারা কেন আমাকে সুযোগ দিল না। এটা আমারও একটা প্রশ্ন, তুমি কি কখনো নাটক করার অফার পাওনি? না, আমি কখনো নাটক করার অফার, আমার ওই ইচ্ছাটা এক সময় ছিল, আমি মিথ্যা বলবো না। মানে একটা সময় খুব ইচ্ছে ছিল, আমি যখন আমার ছেলেবেলা কাটে নাখালপাড়া, আমার এলাকার ডিরেক্টর মুস্তফা সরোয়ার ফারুকী, তখন আমি 51 69 আমরা খুব ফ্যামিলি সহ সবাই দেখতাম। আর তখন থেকেই একটা জোক কাজ করতো মনের ভিতরে যে একটু ফারুকী ভাইয়ের নাটকে যদি একটু কাজ করার সুযোগ হতো, সবাই যদি আমাকে টিভিতে এলাকায় সবাই আমাকে দেখবে, করবে, সেলিব্রিটি। তো ওই বিষয়গুলো কাজ করছে, কিন্তু হচ্ছে গিয়ে মানে অনেকগুলো তিক্ত অভিজ্ঞতাগুলো মানে প্রকাশ্যে বলতে ইচ্ছে করছে না, সেগুলো হয়তো কোনো একদিন নিজের ইচ্ছেটা পূরণ হলে হয়তো বা বলবো। মজার কোয়েশ্চেন করি, ঠিক আছে? আমরা চলচ্চিত্র দেখি যে কেউ একজন নায়ক হওয়ার ইচ্ছা থেকে নিজে ইনভেস্ট করছে, মানে প্রডিউসার হচ্ছে, অনেকে নিজে পরিচালনাও করছে, আবার নিজে নায়কও হয়ে যাচ্ছে। তো তোমার ক্ষেত্রে তো এই সুযোগ ছিল, সেটা না করে তুমি কেন অনেক বড় বড় তারকাদেরকে নিয়ে কাজ করলে? কারণ আমি দেখেছি তুমি পূর্ণিমা আপুকে নিয়েও কাজ করেছো, মানে শি ইজ এ বিগ স্টার ইন আওয়ার কান্ট্রি। সো সেই জায়গা থেকে তোমার কেন কখনো মনে হয়নি যে আচ্ছা ঠিক আছে আমারই তো নাটক, আমি নায়ক হয়ে চাই? আচ্ছা, এই প্রথমত হচ্ছে এই বিষয়টা আমার এখন আর কোনো কাজ করে না, যেহেতু উপর আল্লাহ আমার রিজিকটা মনে এভাবেই লেখা রাখছে যে হচ্ছে কি আমি ক্যামেরার পেছনেই কাজ করব। কারণ আমি যখন প্রথম আমার স্বপ্ন ছিল হচ্ছে ক্রিকেটার হওয়া, তো আমি ফ্যামিলির সাপোর্ট পাই নাই, ওইটা আমি হইতে পারি নাই। আবার সেকেন্ড যে ইচ্ছাটা ছিল টুকটাক অভিনেতা হওয়ার, একটু অভিনেতা হব, সো ওইটার যখন সুযোগ পাই নাই। আর থার্ড যেই স্বপ্নটা আমি চাই নাই এবং যেটা আমি চাই নাই সেটা আল্লাহ এমনভাবে আমাকে মানে এমনভাবে সাকসেস দিছে, যেটা হচ্ছে যে আমি যখন নির্মাতা হিসেবে কাজ করি 2017-18, এটা আমার অহংকার করছি না, বাংলাদেশের খুব বিগ বাজেটের, বাংলাদেশের এত বিগ বাজেটের কাজ, এত বিগ কাস্টিং আমি মাকসুদুর রহমান বিশালই নির্মাণ করি। এই জন্যই আমি জিজ্ঞাসা করেছি, মানুষ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ওই ইচ্ছাটা নাই। তবে এখন যে ইচ্ছাগুলো আছে, যেই সময়গুলো আমার খুব বেশি 2020-21 সালে কোভিডের পরে আমাদের দেশের নির্মাতা রায়হান রাফি যখন প্রথম পোড়ামন 2 ওর প্রথম সিনেমা যখন আসে, তখন সিয়াম আমাকে বলতেছিল, বিশাল ভাই আমি ভাবছি তুমি আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিবা। আমি বলছিলাম সিয়াম তোমার সিনেমা সুপার ডুপার হিট করবে রাত 3টার দিকে। এবং আমি না খুবই যেই কোনো তারকার, আমি যখন ফারিনকে নিয়ে কাজ করি, তাসনিয়া ফারিন, যখন ইমন, নীরব, পূর্ণিমা পোর্ট্রেট আমি যখন নির্মাণ করি এনটিভির জন্য 2018, তখন আমি বলি ফারিনকে আমি প্রথম দেখাতেই বলছিলাম তুমি সুপারস্টার হবে, আমার থেকে
তুমি আমি বলছি তুমি খুবই তোমার নিজের ক্যারিয়ারের প্রতি খুব যত্নশীল হও এবং অবশ্যই তুমি লেগে থাকো এবং আমি বিলিভ করি তুমি বাংলাদেশের একটা জায়গা ওন করবে। সো আজকের ওটা প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি। প্লিজ সে সামথিং অ্যাবাউট মি প্লিজ, আই ওয়ান্ট টু বি আ স্টার। শান্তা, আমি যখন 2016 সালে যখন তোমাকে মানে তুমি এতটাই লক্ষ্মী, আমি যখন তোমাকে বলছিলাম যে প্লিজ তুমি আমার বার্থডেতে আসবে, আমি খুব খুশি হব, আমার সেই স্মৃতিটা এখনো মনে আছে আজ থেকে 9 বছর আগে। এবং সেটা আমাদের বনানীর একটা রেস্টুরেন্টে আমার বার্থডে হয়েছিল। তো আজ থেকে 9 বছর থাই নেশন রাইট এক্স্যাক্টলি। এরপর হচ্ছে গিয়ে আমার বার্থডের পরেই হচ্ছে গিয়ে হালের চিত্রনায়িকা পরিমণি, তার বার্থডে এর কিছুদিন পরে 24 অক্টোবর হয়। আমি আবার ডেটটা ভুলি নাই। তো থাই নেশনে ছিল এবং তুমি যখন আসছো আমি ভীষণ খুশি হইছি এবং এটা আমার কাছে মনে হয়েছে যে একটা মনের মতো যে চারটা আমি হাতে পাইছি। মনে মনে ধরেই নিয়েছে যে হ্যাঁ এই উপস্থাপিকা লং লাস্টিং হবে, মানে এই উপস্থাপিকা লং লাস্টিং হবে, রাইট? অবশ্যই। আমি না এই উপস্থাপিকার মধ্যে এত বন্ধুসুলভ একটা ফিলিংস ছিল, তখন আমার কাছে মনে হইতো মাঝে মাঝে দেখলে উপস্থাপিকা কি আমার সাথে ভাব নিচ্ছে, উপস্থাপিকা আমার সাথে কথা বলছে না। দু এক সময় হয়তো বিভিন্ন রকম আমরা বিভিন্ন সময় টেনশনে থাকি, তবে আমরা মানুষ হিসেবে এইটুকু বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুবই প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহকে বিশ্বাস করি এবং আমার সবকিছুর মধ্যেই আল্লাহ ছাড়া আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। আমরা পাই বিশাল। আসলে ওর সাথে আড্ডা দিতে যে আমার মনে হচ্ছে যে আমি গেস্ট হয়ে গেছি, ও হোস্ট হয়ে গেছে। আমাকে তুমি যেভাবে করে প্যাম্পার করছো, রিয়েলি তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তোমার সাথে আড্ডাটা খুব এমন হয় না যে ফর্মাল, একদমই ফর্মাল আড্ডা আমাদের হয় না, বিকজ আমরা যখন কথা বলি আমার মনে হয় যে বিনয় একটা এমন ব্যাপার যেটা তোমার মধ্যেও ভরপুর, আমার মধ্যেও ভরপুর। সো বিনয় এক্সচেঞ্জ হয়। সো এবারে না হয় আমরা এই টপিকটাকে বাদ দিয়ে রেখে একটু লাইফস্টাইল নিয়ে কথা বলি, যেহেতু আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস। আমি একটু জানতে চাই যে তোমার স্কিন অলওয়েজই সুন্দর, ঠিক আছে? মোস্ট রিসেন্টলি তুমি নিয়মিত নামাজ পড়ছো, সেটা দেখে বোঝা যায় যে কপালে একটা সুন্দর দাগ পড়ছে, যেটা আসলে আমরা দেখলে অনেক খুশি হই। বাট নর্মালি তোমার লাইফস্টাইলে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টগুলো তুমি বেশি ব্যবহার করো নিজের স্কিন কেয়ার, তোমার ভালো হেয়ারের জন্য, এভরিথিং? আমি মানে সবসময় বিলিভ করি যে সৌন্দর্য হচ্ছে ইমানের অঙ্গ ছোটবেলা থেকেই। সো যতটুকু সুন্দর পরিপাটি করে থাকা যায় ততই সুন্দর, ভালো লাগে। আমি ওরকম কোনো কিছু ইউজ করি না, ক্লিনজিং এন্ড এভরিথিং সবকিছু কি দিয়ে করো? তেমন কোনো কিছু করি না। আমি জাস্ট হচ্ছে গিয়ে নরমাল। এবারে বলো, সেটা হচ্ছে আমাদের লাইফে আসলে বন্ধু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু একটা সময়ের সাথে বা বয়সের সাথে বন্ধুর সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সো এখন তোমার যে একটা এজ, এটা অ্যাকচুয়ালি মিড এজ আমরা বলতে পারি, এই সময়টাতে যদি খুব প্রিয় এবং কাছের বন্ধু, যার কাছে তুমি মানে ওপেন আপ হতে পারো, যার কাছে তুমি নির্দ্বিধায় মনের কথা বলতে পারো, তেমন বন্ধুর সংখ্যা তোমার জীবনে কত? আমি এইটা বলতে চাই যে জীবন তোমার কিংবা আমার তখন মুখরিত যখন আমাদের আশেপাশের মানুষগুলো সুন্দর। বন্ধু জিনিসটার সংজ্ঞা এইটা আমি এই এখন পর্যন্ত আমি মানে আমার এই মিডিয়া লাইফে আমি পাইনি। তবে হ্যাঁ, আমার যখন নাখালপাড়ে ছোটবেলা থেকে বড় হই, 2-3 জন বন্ধুর কথা আমি অবশ্যই বলতে চাই প্রোগ্রামের মাধ্যমে। যে আমার একটা বন্ধু আছে মালয়েশিয়াতে থাকে, আজিজ। তো লাভ ইউ আজিজ। আমার খুবই একদম বাচ্চা কালের ফ্রেন্ড নাখালপাড়ার। আমার বেস্ট ফ্রেন্ড ছিল তুষার। তো আমার নাখালপাড়ার বেশ আমার অনেক, আমি একসময় ক্রিকেট খেলতাম পাড়া মহল্লায়, যেহেতু ওই সময়টাতে আসলে আমরা সবাই সবার সাথে মিশতাম, কথা বলতাম। এতটা ফ্ল্যাট বন্দি জীবনযাপন তো আমাদের ছিল না। আমাদের ছোটবেলাটা মানে ইট ওয়াজ লাইক অনেক বেশি কালারফুল, অ্যাজ লাইক রেইনবো। এখনকার মতো নয়। প্রত্যেকটা সময় না শান্তা, প্রত্যেকটা সময়ের মতো করেই সুন্দর। আমি যখন ফিল করি যে আমার ছোটবেলার জীবনটা খুব কালারফুল ছিল, তখন আমার কাছে মনে হয় যে ওই সময়টা হ্যাঁ কালারফুল ছিল। এখন এই যে আমি তোমার চোখের সামনে বসে আছি, এরকম এত সুন্দর একটা প্রোগ্রামে আসছি, এবং
এখন তো আমি এটাকে আমার অর্জন মনে করব, কালারফুল। অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাপন সবকিছুর গল্প তো শুনলাম, একটু কাজের কথা বলতে চাই যে অনেকদিন পরে যেহেতু তুমি ব্যাক করেছো এবং এই ঈদে তোমার ব্যাক টু ব্যাক বেশ কিছু কাজ আসছে, সো একটু কাজগুলো সম্পর্কে যদি bol একটু কাজের আগে বলবো যে তোমার শুদ্ধ আত্মা দিয়ে আমার জন্য সবসময় দোয়া করবা। আচ্ছা, এবার কাজ দিয়ে বলি। আচ্ছা, কাজ আমার একটা জীবনের রিয়েল লাইফের গল্প, হাসি শেষে নীরবতা, একটা ব্রোকেন ফ্যামিলির গল্প, যেটা আমি ডেডিকেট করব হচ্ছে আয়ুব বাচ্চু স্যার। হাসি শেষে নীরবতা, যেটা কাজ করছে হচ্ছে গিয়ে আরশ খান আর প্রিয়ন্তী উর্বি। আর আরেকটা কাজ করেছি, তবুও এসেছিল প্রেম। তোমার জীবনে কি আসছে প্রেম? আমি অলওয়েজ প্রেম সবার জীবনেই আসে। যাই হোক, তো ওইটা আমার খুব কাছের একটা ছোট ভাই, এই প্রজন্মের খুবই দুর্দান্ত অভিনেতা। আমি ওরে বলি যে তুই হইলে গিয়ে স্টার, বিগ স্টার, দেখিস তুমি এই প্রোগ্রামের মাধ্যমে মিলাই নিও। পার্থ শেখ, ও খুব দুর্দান্ত কাজ করছে, এক বছরে খুব দারুণ একটা জায়গায় ক্যারিয়ার নিয়েছে। এবং এক্স্যাক্টলি আয়েশা খান, এবং পরপর ব্যাক টু ব্যাক দুটো কাজ করলাম 2025-এ। খুবই ট্রিমেন্ডাস একটা অ্যাক্ট্রেস। আমার কাছে মনে হয়েছে যে একটা আই থিংক আয়েশা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন সুপারস্টার। হ্যাঁ, আমি এই জায়গায় একটা কথা বলতে চাই যে আমি বহু বছর পর একটা মেহজাবিনকে দেখতে পাইছি, যে তার কল টাইম, যার কল টাইম হচ্ছে 9 o'clock। প্রথম দিন দেখলাম 9টায় আসছে, পরের দিনও দেখলাম 9টায় আসছে। মানে এত টাইম এবং এত সুন্দর পার্সোনালিটি, আমার খুব ভালো লাগছে ওর সাথে কাজ করে, ভীষণ ভালো লাগছে। সো এবার ঈদে আমরা দুটো নাটক পাচ্ছি, আর মোর দ্যান দ্যাট দুটো। সো অনেক অনেক শুভকামনা থাকবে বিশাল তোমার জন্য। আবারও নিশ্চয়ই আড্ডা হবে, কথা হবে, এবং ঈদ যেহেতু আসছে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং তোমার জন্য, তোমার পরিবারের জন্য অনেক বেশি বেশি দোয়া। থ্যাংক ইউ। এবং এটা এবং কলিজা থেকে, ফ্রম হার্ট। ইয়েস, ইয়েস, মাই ডিপ হার্ট। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবা অবশ্যই। অনেক ভালো থাকো অলওয়েজ। প্রিয় দর্শক, আড্ডা থেকে এবারে কিন্তু আমাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে আমার সময় শেষ। সো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে নিয়মিত আমাদের এই আড্ডায় আপনাকে চোখ রাখতে হবে, দেখতে হবে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টক, এবং অবশ্যই পরবর্তী এপিসোডে আপনাদের আরও একজন পছন্দের তারকাকে নিয়ে আমি হাজির হয়ে যাব, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন এসএ টিভির প্রতিটি আয়োজনে। আল্লাহ হাফেজ, শুভকামনা। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।